সো হে গাইজ, যেমনটা আমরা ওয়ার্ল্ড অফ ইমর্টাল সিরিজের শেষ এপিসোডে দেখেছি যে চেনের ফাইট হয়ে গিয়েছিল প্রিন্স জিউর সাথে, কারণ প্রিন্স জিউ স্ক্রোল ব্যবহার করে নিজের পাওয়ার বাড়িয়ে নিয়েছিল এবং তার কাটা হাতের জায়গায় চলে এসেছিল সাপের শক্তি, স্নেক পাওয়ার, যার ফলে প্রিন্স জিউর কমব্যাট পাওয়ার আরও অনেক বেড়ে গিয়েছিল। এরপর যখন তাদের দুজনের মধ্যে এক অত্যন্ত খতরনাক ফাইট হয়, তখন সেখানে চলে আসে প্রিন্স জিউর সেনাপতি, যাকে প্রিন্স জিউকে বাঁচানোর জন্য নিজের স্যাক্রিফাইস করতে হয়, যার পর সে হয়ে গিয়েছিল একজন ডেমন এবং তার ফাইট হয়েছিল চেনের সাথে। কিন্তু চেন এখানে চতুরতার সাথে নিজের পাওয়ার ব্যবহার করে এবং প্রিন্স জিউকে ডেমনের বডি থেকে বের করে নেয়। এরপর পরের সিনে আমাদের সেই জায়গাটি দেখানো হয় যেখানে প্রিন্স জিউ এবং চেনের অত্যন্ত খতরনাক ফাইট হয়েছিল, আর তখনই সে নিজের সম্পর্কে বলতে গিয়ে বলতে থাকে যে আমার নাম চেন এবং আমি এখানে এসেছি হিউম্যান ওয়ার্ল্ড থেকে। আমার ঘরকে বলা হয় কিউশু এবং আমি তোমাদের সকলকে চ্যালেঞ্জ করছি যে আমাকে এখানে পুরো আইল্যান্ডের উপর কেউ মারতে পারবে না। যদি কারো সাহস থাকে তবে আমার সামনে এসে দেখাক এবং আমার মোকাবিলা করে দেখাক। আমি এটা দাবির সাথে বলতে পারি যে যদি কেউ আমাকে চ্যালেঞ্জ জানিয়ে সামনে আসে তবে আমি তাকে নিজের হাতেই মেরে ফেলব। যে কথা শুনে সুপার অ্যালায়েন্সের সবাই একদম শকড হয়ে যায়। ইয়োরাত বলে যে আসলে এই চেন কি করছে, সে কি করতে চায়। ড্রাগন আইল্যান্ডের সবাইকে চ্যালেঞ্জ করা তার জন্য অনেক বড় বিপদ ডেকে আনবে। যে কথা শুনে সেখানে উপস্থিত এক ব্যক্তি বলতে থাকে যে না, ও আমার কাছে খুব স্মার্ট মনে হচ্ছে, কারণ আমরা সবাই জানি যে এখানে যে কেউ নিজে থেকে ওর সাথে ফাইট করতে যাবে, অ্যালায়েন্সের কোনো মেম্বার তার সাথ দিতে যাবে না। এখন এটা সেই পার্সনের উপর নির্ভর করে যে সে কি সত্যিই ওদের সাথে ফাইট করতে চায় কি না, কারণ তোমার সমস্যা যদি সত্যিই ওর সাথে হয় তবে তোমার ওর সাথে ফাইট করতে যাওয়া উচিত। সেখানেই উপস্থিত মাস্টার ওয়াং হাও বলতে থাকে যে সত্যিই এই ছেলেটার সাহস আছে, এই কারণেই আমার মনে হয় আজ যতগুলো ফাইট হবে তার সবকটিতেই এই ছেলেটিই জিতবে। যে কথা শুনে ইয়ান কিং চ্যাং বলতে থাকে যে না, আমার মনে হয় না কেবল সেই জিতবে, কারণ এখনও তার মোকাবিলা কোনো আসল শক্তির সাথে হয়নি। এখন চেন এখান থেকে এগিয়ে যাচ্ছে প্রিন্স জিউ দিকে, যে মৃতপ্রায় অবস্থায় ছিল। চেন রাগের সাথে এগিয়ে যাচ্ছিল, কারণ সে আজ এখানেই তার খেল খতম করতে চায়। কিন্তু তখনই আমাদের চেনের পেছন থেকে এক অত্যন্ত তেজ এবং উজ্জ্বল জিনিস নজরে আসে, যা ছিল একটি অত্যন্ত পাওয়ারফুল স্পিয়ার বল্লম। এই কারণেই তখন প্রিন্স জিউ চেনকে বলতে থাকে যে চলো একসাথেই মরি, কারণ আমি একা তো মরব না, তোমাকেও সাথে মরতে হবে। এই বলে সে দ্রুত গতিতে চেনকে ধরার জন্য এগিয়ে আসছিল, যাতে সামনে থেকে আসা স্পিয়ারটি তাদের দুজনের বুক এফোর করে দেয়। কিন্তু চেন অনেক চালাক এবং ফাস্ট ছিল, এই কারণে সে তৎক্ষণাৎ এক ডজ করে নেয় এবং সেই স্পিয়ারটি প্রিন্স জিউর বুকের আরপার হয়ে যায়। এবং অবভিয়াসলি ওটা অনেক স্ট্রং স্পিয়ার ছিল, এই কারণে তার বেঁচে থাকা এখন অসম্ভব ছিল। প্রিন্স জিউ মরতে মরতে কথা ভাবছিল, কারণ সে তাকে ভালোবাসতে শুরু করেছিল। তার শেষ মুহূর্তগুলোতে কেবল মনে পড়ছিল হাসি, তার কথা বলা, এই সব কিছু চলছিল প্রিন্স জিউ মাথায়। যার পরের মুহূর্তেই এখানে প্রিন্স জিউ পড়ে গিয়ে তার মৃত্যু হয়, যে তার এই শেষ মুহূর্তগুলোতে কেবল কে মনে করেছিল। কে দেখে তো এমন মনে হচ্ছিল যেন তার মৃত্যুতে তার বিন্দুমাত্র কিছু যায় আসে না। চেন এখন যেমনই কিছুটা এগিয়েছে, ঠিক সেই মুহূর্তে তার পেছন থেকে চলে আসে একজন ব্যক্তি, যে ছিল কিং জ্যাংয়ের সাথী এবং তার নাম ছিল র্যান। আর এবার সে চ্যালেঞ্জ করেছে চেনকে ফাইট করার জন্য। এই ফাইট কতটা খতরনাক এবং ইন্টেন্স হতে চলেছে তা তো আগেই জানা যাবে, যে ফাইটের অপেক্ষা সবাই করছিল। কিং চ্যাং তখন থেকেই বলতে থাকে যে আপনাদের এই দেখা উচিত, কারণ আগের ফাইটের চেয়েও বেশি ইন্টারেস্টিং হতে চলেছে এই ফাইটটি। আর এখন যেহেতু র্যান নিজেই চেনকে চ্যালেঞ্জ করেছে, এই কারণে অ্যালায়েন্সের কোনো মেম্বার তাদের মাঝে যেতে পারবে না। যে দৃশ্য দেখে ইয়োরাত বলতে থাকে যে সত্যিই কি র্যান চেনকে চ্যালেঞ্জ করছে। যে দৃশ্য দেখে তখনই তাদের মধ্যে একজন বলতে থাকে যে চলো দেখি আসলে র্যান কি করতে চায়। কিং চ্যাং তাকে বলে যে এটাই কি তোমার সেই প্ল্যানিং যার ব্যাপারে তুমি আমার সাথে কথা বলছিলে। এবার র্যান নিজের পাওয়ার অ্যাক্টিভেট করে চেনের সামনে চলে আসে, যাদের মধ্যে এক বিকট বিদ্যুৎ চমকাতে থাকে, অর্থাৎ এই দুইজনের ফাইটের সূচনা হয়ে গিয়েছিল। তখনই চেন র্যানকে বলতে থাকে যে
তুমি তো সেই না যাকে তার নিজের কমিউনিটি থেকে বের করে দেওয়া হয়েছিল। যে কথা শুনে র্যান বলতে থাকে যে এখন সেসব নিয়ে কথা বলার সঠিক সময় নয়, এখন আমার জন্য সবথেকে জরুরি হলো আমি তোমার মৃত্যু চাই। যে এখন তৎক্ষণাৎ নিজের পাওয়ার অ্যাক্টিভেট করে তার স্পিয়ারটি ফেরত ডেকে নেয় যা প্রিন্স জিউর বুকে ঢুকেছিল। র্যান তখন চেনকে বলে যে হ্যাঁ দেখো, আমি খুব ভালো করেই জানি যে তোমার কমব্যাট পাওয়ার কতটা দুর্দান্ত হয়ে গেছে, কিন্তু দুর্ভাগ্যবশত তোমার ভাগ্য এবার তোমার সাথ দেবে না, কারণ তুমি অলরেডি ড্রাগন আইল্যান্ডের অনেক লোকের সাথে পাঙ্গা নিয়ে ফেলেছ, যারা সবাই তোমার প্রাণ নিতে চায়, যাদের মধ্যে একজন আমি। যার কথা শুনে চেন বলতে থাকে যে দেখো, আমি কখনো ভাগ্যে বিশ্বাস করি না, আমার নিজের ওপর ভরসা আছে, আমার নিজের শক্তির ওপর ভরসা আছে, কারণ ওটাই একমাত্র জিনিস যা আমাকে বাঁচায়। আর তখনই চেন ও অ্যাক্টিভেট করে নেয় নিজের স্পিরিচুয়াল রিংস, যার সাহায্যে সে ফাইট করার জন্য একদম রেডি হয়ে গিয়েছিল। পরের মুহূর্তেই এই দুজনের মধ্যে এক অত্যন্ত খতরনাক ফাইট শুরু হয়ে যায়, যেখানে র্যান খুব ভয়ঙ্করভাবে অ্যাটাক করছিল চেনকে মারার জন্য। কিন্তু চেন ও কোনো সাধারণ বান্দা ছিল না যে এত সহজে হার মেনে নেবে বা তার অবস্থা খারাপ হয়ে যাবে। চেন এর কেবল একটি অ্যাটাক র্যানকে অনেক পেছনে ঠেলে দিয়েছিল এবং সে আবারও হামলা করার জন্য চলে এসেছিল। চেন এর এই স্পিরিচুয়াল রিংসের অ্যাটাক সত্যিই খুব খতরনাক হয়। যে দৃশ্য দেখে র্যান তাকে বলতে থাকে যে তুমি কি তোমার হিউম্যান ওয়ার্ল্ডের ওয়ারিয়ার টেকনিক আমার ওপর ব্যবহার করছো? কিন্তু আমি তোমাকে বলে দিই যে এগুলো আমার মতো গডকে হারানোর জন্য খুব দুর্বল। যে দেখে চেন খুব দ্রুত গতিতে তার কাছে পৌঁছে যায় তাকে মারার জন্য। চেন ও তাকে বলে যে হ্যাঁ দেখো, আমিও জানি যে এই পাওয়ার তোমার মতো লোককে মেরে ফেলার জন্য যথেষ্ট নয়। এই কারণে সে বারবার এবং ক্রমাগত তার স্পিরিচুয়াল রিংস দিয়ে অ্যাটাক করতে থাকে। যে জিনিস দেখে এবার র্যান চেনকে বলতে থাকে যে এখন অনেক হয়েছে, আমাকে আর নিজেকে আটকে রাখার হোল্ড ব্যাক প্রয়োজন নেই। এমনকি সে তার স্পিয়ারও ফেলে দিয়েছিল এবং সে আরও বেশি পাওয়ার অ্যাক্টিভেট করতে থাকে ফাইট করার জন্য, যার ফলে সত্যিই এই লোকটি গড লেভেল বিইং হয়ে উঠছিল। এবং সে চেনকে এটাও বলছিল যে আমি তোমার কাছ থেকে একটি ছোট অনুমতি চাই। আমি কি তোমার ওপর একজন স্পেল কাস্টার হিসেবে হামলা করতে পারি? আমি তোমাকে কথা দিচ্ছি যে তুমি যদি আমার হাতে মরো তবে তুমি মোক্ষ লাভ করবে, তোমার জীবন ধন্য হয়ে যাবে যদি তুমি আমার হাতে মরো। আর সে এখানে যে পাওয়ার ব্যবহার করছিল তার ফলে আকাশ থেকে একটি অত্যন্ত শক্তিশালী আর্মার বর্ম নিচে নামতে থাকে, যার পার্টসগুলো ধীরে ধীরে র্যানের বডিতে অ্যাসেম্বল হতে থাকে। আর তাকে দেখতেও কোনো গড লাইক বিইংয়ের মতো মনে হতে থাকে, যার পুরো বডির ভেতর দিয়ে মনে হচ্ছিল যেন বিদ্যুৎ বয়ে যাচ্ছে। চেন র্যানকে বলতে থাকে যে তুমি এমন একজন লোক যে একজন মহিলার সাহারা নাও, কিন্তু আমি বলতে পারি তোমার মর্যাদা তার থেকেও উঁচুতে, কারণ তুমি একজন গডের মতো। এমনকি র্যান তার সেই গডলি পাওয়ারের সাহায্যে নিজের স্পিয়ারকেও আরও বেশি পাওয়ারফুল বানিয়ে দেয়, যার ফলে সে সত্যিই একজন গডের সমান হয়ে গিয়েছিল। এবং সে বলতে থাকে যে তোমাদের মতো হিউম্যান পিঁপড়েরা আমার সামনে কিছুই না এবং আমি তোমাদের মাটিতে মিশিয়ে দেব। যার ঠিক পরেই সে তার স্পিয়ার নিয়ে অত্যন্ত দ্রুত গতিতে এগোতে থাকে চেনকে মারার জন্য। তখন এই দুইজনের মধ্যে এক খতরনাক ফাইট শুরু হয়ে যায়। সে যেমনই তার একটি স্ল্যাশিং অ্যাটাক ব্যবহার করেছিল, সেই অ্যাটাকটি এত স্ট্রং ছিল যে সেটি চেনের তৈরি করা এনার্জি শিল্ড ও ব্রেক করে দেয়। এরপর র্যান ফুল স্পিডে চেনের ওপর অনেক হামলা করতে শুরু করে। সে বারবার ক্রমাগত চেনের ওপর এত হামলা করছিল যে এখন চেনের তার হামলা ডজ করতেও সমস্যা হচ্ছিল। আর যখন সে এবার স্পিয়ার ব্যবহার করার চেষ্টা করে, চেন তার স্পিরিচুয়াল রিংস দিয়ে শিল্ড বানিয়ে নেয়। এবার র্যান একটি খুব স্ট্রং অ্যাটাক ব্যবহার করতে যাচ্ছিল চেনের ওপর, যার ফলে তাদের দুজনের মধ্যে এক অত্যন্ত খতরনাক পাওয়ার ক্ল্যাশ দেখতে পাওয়া যায়। এমনকি এখন চেনের অবস্থাও খারাপ হতে শুরু করেছিল মোকাবিলা করতে গিয়ে। র্যান তখন চেনকে বলে যে এখন তুমি ভালোভাবেই টের পাচ্ছ গডের পাওয়ার সম্পর্কে। গডের শক্তি কোনো ছোটোখাটো বিষয় নয় যা তোমার মতো কোনো মর্টাল এসে মোকাবিলা করতে পারবে বা সামনে দাঁড়িয়ে থাকতে পারবে। এর খেসারত তোমাকে দিতে হবে, যা তোমার জন্য খুব খতরনাক হতে চলেছে। যেমনটা আমরা সত্যিই চেনের চারদিকে ঘুরতে থাকা থান্ডার বজ্রপাত দেখতে পাচ্ছি। যে দৃশ্য দেখে কিং জ্যাং লিংকে বলতে থাকেন যে আপনি চিন্তা করবেন না, এই ব্যাটেল খুব দ্রুত শেষ হয়ে যাবে এবং চেনও মারা পড়বে।
কারণ কিং চ্যাং র্যানের পাওয়ার সম্পর্কে খুব ভালোভাবেই জানতেন যে এই লোকটা কি করতে পারে। আর এবার সত্যিই র্যান একটি গড লেভেলের অ্যাটাক করেছিল, যা থামাতে শ চেনের অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। সে নিজেকে বাঁচানোর জন্য যতগুলো শিল্ড বানিয়ে রেখেছিল সেগুলো সব এক ঝটকায় ভেঙে যায়, যার ফলে শ চেন জমি ফেটে অনেকটা দূরে গিয়ে আছড়ে পড়ে। কিন্তু এ হলো শ চেন, যে এত সহজে হার মানার পাত্র নয়। সে আবারও ব্যবহার করতে থাকে তার স্পিরিচুয়াল রিংস, যা অনেকগুলো ব্লেড অ্যাটাক করার জন্য র্যানের দিকে যাচ্ছিল, যেখান থেকে নিজেকে ডিফেন্ড করার জন্য সেই লোকটি আগে থেকেই প্রস্তুত ছিল। বরং সে তার স্পেলকাস্টার পাওয়ার ও ব্যবহার করতে থাকে, যার ফলে সে সবার আগে শ চেনকে ইনজুর্ড করে এবং নিজের স্পিয়ার দিয়ে শ চেনের বডিকে পুরোপুরি আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ফেলে। র্যান বলে যে শ চেন, এবার তোমাকে গডের জাজমেন্টের মোকাবিলা করতে হবে, যা আটকানোর জন্য এবার শ চেন ও তার পুরো শক্তি লাগাতে থাকে যতটুকু তার মধ্যে অবশিষ্ট ছিল। র্যান ও খুব ভালোভাবেই জানত এবং শ চেন ও খুব ভালোভাবেই জানত, কারণ এবারের এই স্পিয়ার অ্যাটাক এত খতরনাক ছিল যে এর প্রভাব চারদিকে দেখা যাচ্ছিল, যা বেড়েই চলেছিল। সবাই এই দৃশ্য দেখে একদম শকড হয়ে যায় এবং অ্যালায়েন্সের লোকেরাও বলতে থাকে যে সত্যিই ভাবিনি র্যান এত বেশি পাওয়ারফুল হবে। ইয়োরাক বলে যে চলো অবশেষে অন্তত শেষ চেনকে ঠিকানায় তো পাঠাল। একজন এটাও বলছিল যে সত্যিই আমি এটা ভাবিনি যে র্যানের ডিভাইন পাওয়ার এত স্ট্রং হবে যে শেষ চেনকে এই পর্যায় পর্যন্ত সাপ্রেস করতে পারবে এবং নিজের এত খতরনাক অ্যাটাক করতে পারবে। দেখতে তো এমনটাই মনে হচ্ছে যেন এই অ্যাটাকের সাথে শ চেনের কাজ খতম হয়ে গেছে। র্যান শ চেনের ওপর এত জোরে অ্যাটাক করেছিল যে সে জমি ফেটে অনেক ফুট নিচে চলে গিয়েছিল। এরপর সে শ চেনের সামনে এসে বলতে থাকে যে মর্টালরা তো আমার সামনে ধূলিকণার মতো। আসলে তুমি নিজেই ভাবো শ চেন, তোমার কাছে এত শক্তি কিভাবে হবে যে তুমি আমার অ্যাটাক ব্লক করতে পারবে, যার নিজের ভেতরেই মিশে আছে সূর্য ও চন্দ্রের শক্তি। তোমার কপালে আজ আমার হাতে মৃত্যু লেখা ছিল এবং সেটা আমি করেও দেখিয়েছি। তখনই শ চেনকে দেখানো হয়, যার বডি খুব বাজেভাবে ইনজোর্ড হয়ে গিয়েছিল এবং পুরো বডি থেকে রক্ত ঝরছিল। র্যান পুরোপুরি নিশ্চিত ছিল যে এবার এই লোকটা বাঁচবে না, বরং এখনই মরবে। শ চেনের বডি থেকে বের হওয়া রক্তই এই কথার প্রমাণ ছিল যে সে আর বেশি ফাইট করতে পারবে না। তখনই আমাদের সেই ব্রেসলেটটি দেখানো হয়, যা শ চেনকে তার স্পেশাল কেউ একজন দিয়েছিল। শ চেনের অবস্থা এখন খুব বেশি খারাপ হয়ে গেছে। এই কারণেই সে নিজেকে কিউশুর মধ্যে দেখতে পায়, যেখানে তার লাভার এখনও তার জন্য অপেক্ষা করছিল। তখনই আমরা শ চেনের স্পিরিচুয়াল ওয়ার্ল্ডকেও দেখতে পাই এবং তার স্পিরিচুয়াল বডির অবস্থাও খুব খারাপ হয়ে গিয়েছিল, যার পাশেই সেখানে পড়েছিল লাইফ নেকটার ক্রিস্টাল, যা তখনই নিজেকে ভেঙে ফেলে এবং রুয়োশুই এর স্পিরিচুয়াল বডিতে বদলে যায়, যে এখনও হিউম্যান ওয়ার্ল্ডে শ চেনের ফিরে আসার অপেক্ষা করছে, যে এখন এই ওয়ার্ল্ডের ভেতর ধীরে ধীরে নিজের কদম বাড়াচ্ছিল শ চেনের দিকে, কারণ এখন তার বডিকে কেবল কোনো মহাশক্তিই বাঁচাতে পারে। এই কারণেই সে শ চেনের কাছে পৌঁছে যায়। তখন সে বলে যে রুয়োশুই। শ চেনের মনে পড়ে যে আমি রুয়োশুইকে কথা দিয়েছিলাম যে যাই হয়ে যাক না কেন, আমি তোমার জন্য যেভাবেই হোক ফিরে আসব, যার পরের ফাইট আমরা নেক্সট পার্টে দেখব, যা খুব শীঘ্রই চলে আসবে। পরবর্তী পর্বে কী হবে তা জানতে কি